পিনাকপানি সামন্তের ছেলে কি শেষ পর্যন্ত ছিচকে চোর হয়ে মরবে? দেখলে তো তোমার এই স্বাধীনতার ফল কি হলো। আজ তোমার জন্য আমার দীর্ঘ 40 বছরের কেরিয়ার, সম্মান সব ধুলোয় মিশে গেল। ছি 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 সম্রাট, ছি। আমি দেখছি কি করা যায়, কিন্তু তোকে এই মেস ছাড়তে হবে কাল সকালেই, নয়তো মেস ম্যানেজার তোকে দেখলেই আমার ঘরে পুলিশ পাঠাবে। তোর সেফটির ব্যাপার এটা শুনো। সম্রাট নামটা তো বেশ খাসা। তা সম্রাট বাবু, পকেট মারদের ডেরায় আপনার কি কাজ? মারুন স্যার, মারুন, আরো মারুন, আরো মারুন। এই ব্যথাটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি আপনার হাতের কেনা গোলাম নই। নমস্কার, আমরা গপ্প জুজু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজ আমরা হাজির হয়েছি গোয়েন্দা সম্রাটকে নিয়ে। আজ শুনবেন সম্রাট কিভাবে হয়ে উঠল আজকের গোয়েন্দা সম্রাট। আজকের গল্প শ্রীর কলমে হিসেবটা মেলাতে এলাম। চলুন তাহলে শুনে নেওয়া যাক। শীতকাল মানেই কুয়াশার চাদরে মুড়ে থাকা সকাল। কলকাতা শহরের উপকণ্ঠে পুরনো জরাজীর্ণ একটি চায়ের দোকানের সামনে কাঠকয়লার উনুনে তখনও পুরোপুরি আগুন ধরেনি। সেই দোকানের বাইরে পাতা লোহা আর কাঠের তৈরি বিশাল বেঞ্চটার একপাশে আয়েশ করে শুয়েছিল একটা অবয়ব। হাতের ভাঁজ করা পুরনো খবরের কাগজটা মাথার নিচে বালিশের মতো পাতা। ঠান্ডা হাওয়াটা বেঞ্চের ফাঁক গলে আসছিল, কিন্তু তাতে মানুষটার কোনো হেলদোল নেই। গত রাতের দিনমজুরির কাজ শেষে এখানে এসে শুয়েছিল। চায়ের দোকানের হালকা গরম আর কাঠকয়লার ধোঁয়ার গন্ধটা এখন তার তন্দ্রা ভেজা চেতনার কাছে 5 তারা হোটেলের সুগন্ধির চেয়ে কম আরামদায়ক নয়। এবার ফটিকের কর্কশ চিৎকার নিস্তব্ধতা ভাঙল। এই রাজপুত্তর, ওঠ! বলে, দোকানটা কি তোর শ্বশুর বাড়ির সম্পত্তি? রাত ফুরলেই শুয়ে পড়বি যেন কোনো নবাবের বেটা। এই ওঠ, ওঠ বলছি। যুবক চোখ খুলল। শান্ত নিষ্পৃহ একজোড়া চোখ, তবে তার দেখার ভঙ্গিতে কোনো বিরক্তি নেই, বরং এক অদ্ভুত কৌতূহল আছে। যুবকের বয়স 25-26 আশেপাশে। পরনে একটা মলিন জ্যাকেট আর ছেঁড়া জিন্স, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিতে একটা ঋজু কাঠিন্য আছে। শত দারিদ্রেও সেটা ঢাকার সাধ্য নেই। ধীরে সুস্থে এসে উঠে বসল। শরীরে কোনো জড়তা নেই, ঠিক যেন এক শিকারী চিতা কয়েক মুহূর্তের বিশ্রাম নিচ্ছিল। ফটিকদা, চায়ের ধোঁয়ার সাথে আগুনের এই গন্ধটা শহরের যে কোনো পারফিউমের চেয়ে কম দামি নয় গো। আর তোমার গলার এই ধার, সারেগামাপাতে একবার ট্রাই করো না কেন? যুবক হাসল। ফটিক রেগে মেগে একটা ছেঁড়া ন্যাকড়া ঝাড়তে ঝাড়তে বলল, চুপ কর তো, খালি বড় বড় কথা। ওঠ এখান থেকে, টিউবওয়েলে মুখ ধুয়ে তাড়াতাড়ি চা বিস্কুট খেয়ে আমাকে উদ্ধার কর, বুঝলি? আমি যাই, চায়ের জল চাপাই। সমু ওরফে সম্রাট হাসতে হাসতে পাশের গলির টিউবওয়েলে গেল। ঠান্ডা জল অঞ্জলি ভরে মুখে ঝাপটা দিতেই রাতের ক্লান্তি নিমেষে উধাও। সে জল পান করল তৃপ্তির সাথে। কোনো নিয়ম নেই, কোনো গ্লাস নেই, আছে কেবল আদিম প্রয়োজন।
সোজা হয়ে দাঁড়াতেই একটা ঘটনা ঘটল। পিছন থেকে বেশ অবস্থাপন্ন চেহারার এক লোক দ্রুত হেঁটে যাচ্ছিলেন। পরনে ইস্ত্রি করা দামি পোশাক, হাতে একটা পুরনো চামড়ার ব্রিফকেস। লোকটা টিউবওয়েলের সামনে এসে কিছুটা হোঁচট খেলেন এবং সামলে নিতে গিয়েই তার পকেট থেকে একটা কালো রঙের চামড়ার পার্স ছিটকে সমুর পায়ের কাছে এসে পড়ল। শুনছেন আপনার? ডাকতে গিয়েও থেমে গেল সমু। লোকটা পেছনে না তাকিয়েই গলির মোড়ে মিলিয়ে গেল। লোকটার হাঁটার মধ্যে একটা অদ্ভুত তাড়া ছিল, ঠিক যেন কেউ তাড়া করেছে তাকে। সমু স্বাভাবিকভাবেই পার্সটা তুলল। বাইরের দিকটা সাধারণ হলেও ওজনটা একটু বেশি মনে হলো তার। ভেতরে হাত দিতেই তার তীক্ষ্ণ নজর আটকে গেল। নগদ টাকা সামান্যই। একটা নেম কার্ডে লেখা আছে সৌম্যরঞ্জন সেন। পার্সের মূল পকেটে একটা এটিএম কার্ড, কিন্তু পাশের গোপন খাঁজে আরো দুটো এটিএম কার্ড গোঁজা। সেই কার্ড দুটোর গায়ে সাদা স্টিকার দিয়ে কিছু একটা লেখা আছে, আর কার্ডের এক কোণে একটা লাল রঙের সূক্ষ্ম ডট। সমুর মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সংকেত দিল। সে বিড়বিড় করল, সৌম্যবাবু, আপনার পার্সটা ছোট হলেও ভেতরে অজানা সমুদ্র লুকিয়ে রেখেছেন দেখছি। ফটিকদার দোকানে চা বিস্কুট খেয়ে নেম কার্ডের ঠিকানায় পৌঁছতে সমুর বেশি সময় লাগলো না। মোটামুটি সম্পন্ন এলাকা, পুরোনো দিনের একটা বিশাল দোতলা বাড়ি। কলিং বেল বাজাতেই সৌম্যরঞ্জন নিজে বেরিয়ে এলেন। তবে সমুর কপালে একটু ভাঁজ পড়ল। যে লোকের হাত থেকে পার্সটা পড়ে গিয়েছিল, এই লোক তো সেই লোক নয়। এই লোকটার চেহারা খানিকটা ভারীর দিকে। এদিকে সমুর ধুলো মাখা উস্কো খুস্কো চেহারা আর তার ছেঁড়া তালিমারা মলিন পোশাক দেখে অপরদিকে মানুষটার মুখেও বিরক্তির রেখা ফুটে উঠল। আপনার পার্সটা রাস্তায় পড়ে গিয়েছিল, এই নিন। সৌম্যরঞ্জন যেন আকাশ থেকে পড়লেন। তিনি দ্রুত হাতে পার্সটা নিলেন, খুললেন এবং ভিতরের জিনিসগুলো দেখে নিলেন। তখনই সেই অদ্ভুত দৃষ্টিটা সমুর নজরে পড়ল। সেই দৃষ্টিতে কি যেন একটা আছে। অন্তত কৃতজ্ঞতা যে নয় সেটা 100% শিওর। ভেতরে আসুন। সৌম্যরঞ্জন অনেকটা যান্ত্রিকভাবে বললেন। একটা কথা বলার ছিল। সমু কোনো প্রশ্ন না করে ভেতরে ঢুকল। ড্রয়িং রুমে বসার সাথে সাথেই সে শুনল পেছনের দরজায় খুব হালকা একটা চাবির শব্দ। পিছন না ঘুরেও সমু বুঝতে পারল সৌম্যরঞ্জন নীরবে দরজা লক করে দিয়েছেন। মাস কমিউনিকেশনে গোল্ড মেডেলিস্ট সম্রাট মনে মনে হাসল। পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করেছে, আর ঠিক এই মুহূর্তগুলোই তার সবচেয়ে প্রিয়। ওগো শুনছো? এদিকে এদিকে একটু শুনে যাও না। সৌম্যরঞ্জন তার স্ত্রীকে ডাকলেন। মিসেস সেন এসেই হতভম্ব হয়ে তাকালেন সমুর দিকে। সৌম্যরঞ্জন স্ত্রীকে প্রায় ফিস ফিস করে বললেন, এই দেখো মিতু, আমার সেই চুরি যাওয়া পার্সটা। কিন্তু এর ভেতরের কার্ডগুলো, যদিও আমার নিজের সব ঠিক আছে, কিন্তু গত রবিবার বাসে যখন পকেটমারি হলো তখন তো সব খুইয়েছিলাম। আর এই ছেলেটা। মিতু দেবী আতঙ্কিত স্বরে বললেন, পুলিশকে এখনই খবর দাও। কে জানে কার মনে কি আছে। খুঁজে খুঁজে বাড়িতে চলে এসেছে যখন। সৌম্যরঞ্জন দ্রুত পকেট থেকে মোবাইল বের করে ডায়াল করতে শুরু করলেন। সমু দেখল পরিস্থিতি তার বিরুদ্ধে যাচ্ছে। সৌম্যরঞ্জন আসলে ভয় পাচ্ছেন। গত রবিবার পকেটমারি হওয়ার পরে পুলিশে ডায়েরি করেছিলেন কিনা ভগবান জানে, কিন্তু তিনি এখন পরিষ্কার সমুকে ফাঁসিয়ে নিজের পিঠ বাঁচাতে চাইছেন। ড্রয়িং রুমের টেবিলে রাখা ধোঁয়া ওঠা চায়ের কাপটার দিকে তাকালো সমু। সে বুঝতে পারল এই চা শেষ করার আগেই তাকে পুলিশি জিপে উঠতে হবে।
কিন্তু সে সম্রাট, তাকে খাঁচায় বন্দি করা অত সহজ নয়। ওর চোখ খুঁজে নিল। ঠিক পিছনের দেওয়ালে একটা জানলা অল্প খোলা আছে। সৌম্যরঞ্জন ফোনে বলছিলেন। হ্যাঁ ইন্সপেক্টর। সমু নিঃশব্দে উঠে দাঁড়ালো। সৌম্যরঞ্জনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। সৌম্যবাবু, তাড়াহুড়ো করে ভুল নাম্বার ডায়াল করলেন। আপনি ভাবছেন আমি আপনার পার্স চুরি করেছি আর আমি... সৌম্যরঞ্জন কথা হারিয়ে ফেললেন। সমু জানলার দিকে এক পা এগিয়ে মুখ তুলে হঠাৎ বলল, আসলে হিসেবটা মিলছে না, তাই মেলাতে এসেছিলাম। কথাটা শেষ করেই বিদ্যুৎ গতিতে জানলার গ্রিল ধরে এক লাফে সমু বাইরে বেরিয়ে এলো। সৌম্যরঞ্জনের গলার চিৎকার আর পুলিশের সাইরেনের আওয়াজ তখন পিছন থেকে মিলিয়ে যাচ্ছে। এই দাঁড়াও, মিতু মিতু পালালো, ধরো ধরো ওকে, পুলিশ পুলিশ। রাস্তায় নেমে সমু যখন অনেকটা দূরে নিরাপদ একটা গলি দিয়ে হাঁটছে, তখন সে অনুভব করল তার জ্যাকেটের পকেটে কিছু একটা ভারী ঠেকছে। হাত দিতেই দেখল সৌম্যরঞ্জনের সেই পার্সটা। তাড়াহুড়োর মধ্যেও সে কখন পার্সটা নিয়ে নিয়েছে তা সে নিজেই ভুলে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে সমুর মোবাইলটা বেজে উঠল। একটা অচেনা নম্বর থেকে আসা মেসেজে লেখা, পার্সটা নিয়ে পালাতে পারো সমু, কিন্তু তোমার পরিচয় আমার কাছে গোপন নেই। পিনাকপানি সামন্তের ছেলে কি শেষ পর্যন্ত ছিচকে চোর হয়ে মরবে? সমু হাসল। সে জানত সৌম্যরঞ্জন সেন তাকে চোর হিসাবে পুলিশের খাতায় তুলে দিয়েছেন, কিন্তু এই পার্সটাই এখন তাকে আসল অপরাধীর কাছে নিয়ে যাবে। পুলিশ হয়তো তাকে খুঁজবে, কিন্তু সে খুঁজবে সেই লাল ডট দেওয়া কার্ডগুলোর উৎস। কুয়াশা মাখা সকালের আলো আধারিতে সমু তার নির্লিপ্ত চালে হাঁটতে থাকল। তার শিরায় শিরায় এখন একটা নতুন রোমাঞ্চ। শহরের রাজপথ তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি, কিন্তু ধোঁয়াশা কাটিয়ে সূর্যের তেজ বাড়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা বাড়তে শুরু করেছে। সৌম্যরঞ্জনের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার পথ দৌড়ে এসে একটা ঘিঞ্জি বাজারের গলিতে ঢুকে পড়েছিল সমু। পিছু নেওয়া পুলিশের সাইরেনের আওয়াজটা এখন আর শোনা যাচ্ছে না। নিঃশ্বাসটা একটু স্বাভাবিক হতেই সে অনুভব করল একটা অদ্ভুত অস্বস্তি। জ্যাকেটের পকেটে হাত দিয়ে পার্সটা একবার ছুঁয়ে দেখল সে। ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে। পার্সটা কেন তার হাতে চলে এলো? সে কি সচেতনভাবে পার্সটা সরিয়েছিল, নাকি স্রেফ উত্তেজনার মুহূর্তে পকেটে চালান করে দিয়েছিল? অপরাধ বিজ্ঞানে যাকে বলে সাবকনসিয়াস ড্রাইভ। নিজেকেই নিজে একটা প্রশ্ন করে বসল সম্রাট। ঠিক তখনই গলির মুখে একটা কালো রঙের BMW খুব সন্তর্পণে এসে দাঁড়ালো। এই নোংরা কাদামাখা গলিটার সাথে গাড়িটার একটাও পিক্সেল মিল ছিল না, কিন্তু গাড়ির কাঁচ নামতেই সমুর শরীরের রক্ত হিম হয়ে এলো। না 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 না, ভয় নয়, একটা জমাটবদ্ধ ঘৃণা আর অপমানের স্বাদ ফিরে এলো ওর জিভে। গাড়ি থেকে যিনি নেমে এলেন তার পরনে ইস্ত্রি করা কুচকুচে কালো ব্লেজার, গলায় সিল্কের টাই, চোখে শীতল চাউনি, হাঁটার ভঙ্গিতে রাজকীয় দম্ভ। কলকাতার প্রথিতযশা অ্যাডভোকেট পিনাকপানি সামন্ত। সমু নিজের মনেই হাসল। সম্রাট, পিনাকপানি বাবুর গলার আওয়াজে একটা ধাতব কাঠিন্য। সমু পকেট থেকে হাত না বের করেই দেওয়ালের দিকে গা এলিয়ে দাঁড়ালো। তার চেহারায় সেই পরিচিত নির্লিপ্ততা। গলিটা বড় ছোট বাবা, আর তোমার গাড়িটা বড় বেশি চওড়া, রাস্তা আটকাচ্ছ কেন? পিনাকপানি সামন্ত এক কদম এগিয়ে এলেন। তার চোখে ঘৃণা আর দয়া দুটোই খেলা করছে। আমার গাড়ির জন্য রাস্তাটা ছোট নয় সম্রাট, তোর মনটাই ছোট।
8 মাস আগে যখন তুই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলিস, আমি ভেবেছিলাম 2-3 দিন ফুটপাতে শুলেই বাপের কাছে ভিক্ষা চাইতে আসবি, কিন্তু তুই তো দেখছি ছিঁচকে চুরি শুরু করেছিস। আর কি সব ডিটেলস আসছে আমার কাছে এগুলো? সৌম্যরঞ্জন সেনের নামটা কি খুব সস্তা মনে হয় তোর কাছে? সৌম্য চমকে উঠল। সৌম্যরঞ্জনের সাথে তার বাবার যোগাযোগ আছে, নাকি সৌম্যরঞ্জনই পিনাকপানিকে খবর দিয়েছেন? আর পুলিশ যেখানে তার খোঁজ এখনো পায়নি, সেখানে এই লোকটা কিভাবে খবর পেল? ছিঁচকে চোর কিনা জানি না, তবে হিসেব মেলাতে আমি খুব ভালোবাসি বাবা। তোমরা 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 যারা ড্রয়িং রুমে বসে সমাজ সাজাও, তারা তো জানো না মাটির নিচে কতগুলো লাশ পড়ছে। একদম চুপ। গোল্ড মেডেলিস্ট সম্রাট সামন্ত আজ দিন মজুর। মাস কমিউনিকেশন নিয়ে তুই ইউপিএসসি দিতে পারতিস, বিদেশ যেতে পারতিস। আমি তোকে লন্ডন পাঠিয়ে দিতে চেয়েছিলাম, আর তুই চাস একটা সস্তার ইউটিউব চ্যানেল খুলে অপরাধীদের পিছনে ছুটতে। তুই এটা কি ধরনের নাটক শুরু করেছিস রে? এটা একটা পেশা। যত সব পাগলামি। 8 মাস আগের সেই বৃষ্টির রাতটা সৌম্য চোখের সামনে ভেসে উঠল, যে রাতে বাবা তাকে বলেছিল, আমার টাকা এত আরামে থেকে দুনিয়াটা তোর কাছে খুব সস্তা লাগছে সম্রাট। ইনকাম না থাকলে পারবি তোর এই লাইফস্টাইল রাখতে? পারবি না একদিনও টিকতে। যেদিন দেখবি পকেটে একটাও পয়সা নেই, খিদেই পেট চলছে, সেদিন বুঝবি এই আদর্শ আসলে একটা পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। সৌম্য সেদিন উত্তর দেয়নি। সে স্রেফ নিজের ডিগ্রিগুলো টেবিলের ওপর রেখে বলেছিল, শোনো, তোমার উপাধি আর সম্পত্তি দুটোই রেখে গেলাম। তোমার ছেলে মরে গেছে, আমি এখন শুধু সমু, ঠিক আছে? বর্তমান সময় ফিরে এলো সৌম্য। পিনাকপানি তার দিকে তাকিয়ে টিটকিরির স্বরে তখন বলছেন, তা কি দেখলি এই পচে যাওয়া সমাজটায়? কি করলি এই 8 মাস? নিজের একটা ডিভাইস কেনার ক্ষমতা নেই, একটা স্মার্টফোন নেই, ইউটিউব করবি কি করে? নিজের হালটা একবার চেয়ে দেখ ইডিয়েট। কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস? আরে তুই তো এখন একটা ফেরারি আসামি। সৌম্যরঞ্জন অভিযোগ করেছে তুই তার লক্ষাধিক টাকা আর দামি ডকুমেন্টস নিয়ে পালিয়েছিস। ইডিয়েট। সৌম্যরঞ্জন বাবুর পার্সটা পকেটমারের কাছ থেকে আমি উদ্ধার করেছিলাম। আর টাকার কথা যা বলছো, সেটা তার আতঙ্ক কথা বলছে বাবা। তিনি কি বলেননি কেন তিনি পুলিশের ডায়েরি না করে আমাকে ড্রয়িং রুমে তালাবন্ধ করেছিলেন? কি গো, বলেননি? কি বলছো? পিনাকপানি ক্ষণিকের জন্য থমকে গেলেন। তার ওকালতি মগজ তড়িতে কাজ করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজের ইগো বজায় রাখতে বললেন, তুই এখন নিজেকে বাঁচাতে গল্প সাজাচ্ছিস। সৌম্য আমার বন্ধু, তার বিরুদ্ধে কিছু বলার সাহস একদম করবি না। এখনো সময় আছে সম্রাট। ওই পার্সটা আমার হাতে দে, আমি মামলা ধামাচাপা দিয়ে দেব। আর তোকে শুধু চেদ ছেড়ে বাড়ি ফিরে আসতে হবে, ব্যাস এইটুকুই। সৌম্য পকেট থেকে একটা ছোট্ট কাপড় বের করল, একটা সাদা বেবি রুমাল। ওটা তার মায়ের শেষ স্মৃতি। রুমালটার গন্ধ নিলে সে মায়ের গায়ের গন্ধ পায়। এই একটা জিনিসই সে বাড়ি থেকে এনেছিল। রুমালটা নাকের কাছে একবার চেপে ধরল সৌম্য। মা যখন মারা যাচ্ছিল, তুমি তখন জজ সাহেবের সাথে ডিনার করছিলে বাবা। আর আজ যখন এই সমাজটা পড়ছে, তখন তুমি খুনিদের বাঁচানোর আর্জি লিখছো। তোমার আর আমার রাস্তা কোনোদিন এক হবে না। সৌম্য এক পা এগিয়ে এলো পিনাকপানির দিকে। তোমার টাকায় কখনো মন থেকে আমি আরামে থাকিনি বাবা। ওটা আমার খাঁচা ছিল, খাঁচা। আজ আমি স্বাধীন। হিসেব করতে গেলে দেখবে তোমার অ্যাকাউন্টে 1000 কোটি থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা গোটা রহস্য আছে। সম্রাটের কাছে রহস্যের চেয়ে দামি আর কিচ্ছু নেই বাবা। নাথিং।
কিচ্ছু না। সম্রাট! সম্রাট ধীর পায়ে গাড়িটার পাশ দিয়ে গলিটার গভীর অন্ধকারে মিলিয়ে গেল। পিনাকপানি সামন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তার ঈশ্বর জানেন, মা হারা ছেলেটাকে সত্যিই তিনি ভালোবেসেছিলেন। কেবল ওরই ভবিষ্যতের কথা ভেবে তিনি দেখলেন তার ছেঁড়া জিন্স পরা ছেলেটা মাথা উঁচু করে চলে যাচ্ছে সমাজের স্টিরিওটাইপ ভেঙে, নাকি তার ঠুনকো অহংকারের প্রাসাদ ভেঙে। উত্তর কেবল দিতে পারে সময়। গলি থেকে বেরিয়ে একটা ঝুপড়ি ভাতের হোটেলের সামনে এসে থামল সমু। তার শরীরে ক্লান্তি নেই, আছে এক অদ্ভুত উত্তেজনা। বাবার সাথে দেখা হওয়াটা তাকে আরো শক্তিশালী করে তুলেছে। পিনাকপানি সামন্ত যদি সৌম্যরঞ্জনকে বাঁচাতে চান, তার মানে রহস্যটা আরো গভীর, আরো চ্যালেঞ্জিং, আরো উঁচু দরের। সে পকেট থেকে আবার পার্সটা বের করল। পার্সটা খুলে সেই লাল ডট দেওয়া এটিএম কার্ড দুটোর দিকে মনোযোগ দিল। খুব সম্ভবত সৌম্যরঞ্জন সেন এই কার্ডগুলো নিয়ে ভয় পাচ্ছেন, আর পিনাকপানি চাইছেন সেই ভয়টাকে ধামা চাপা দিতে। সম্রাট বিড়বিড় করে বলল, পুলিশ আমায় খুঁজছে, পকেটমার গ্যাং আমায় চেনে, আবার এদিকে বাবা আমায় শাসাচ্ছে। এর মানে আমি একদম সঠিক পথে আছি। সে তার জ্যাকেটের ভিতর সেই বেবি রুমালটা সযত্নে রাখল। তার হাতে কোনো ক্যামেরা নেই, স্টুডিও নেই, একটা দামি মোবাইলও নেই, কিন্তু তার কাছে আছে একটা মস্তিষ্ক যা অপরাধ বিজ্ঞানের মারপ্যাচে শান দেওয়া। সে কোনো মতেই কোনো সমাজ বা কোনো প্রথাগত নিউজ চ্যানেলের দাসত্ব করবে না। সে নিজে অপরাধের সমাধান করবে, এবং তার জন্য যা যা প্রয়োজন তা এই ময়দান থেকেই জোগাড় করবে। রহস্যের সমাধান না করে সে পিনাকপানি সামন্তের দেওয়া কোনো সুযোগ নেবে না, কারণ সে জানে একবার যদি এই জাল ছিঁড়ে সে নিজেকে প্রমাণ করতে পারে, তবেই সে নিজের চোখে চোখ রেখে বলতে পারবে, আমি বিভাবরী বসুর ছেলে সম্রাট। সমু তার ধুলো মাখা জ্যাকেটটা একবার ঝেড়ে নিল। সামনের রাস্তাটা বিপজ্জনক। সবে একটা পান দোকানের সামনে থেকে সরছে, তখনই হঠাৎ রেডিওতে ব্রেকিং নিউজটা কানে এলো। ব্যবসায়ী সৌম্যরঞ্জন সেনের বাড়িতে ডাকাতি এবং অস্বাভাবিক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশের প্রাথমিক সন্দেহ, গতকাল তাঁর বাড়িতে আসা একজন সন্দেহভাজন যুবকই এর পেছনে দায়ী। সূত্র মারফত খবর, খুব তাড়াতাড়ি খুনিকে অ্যারেস্ট করা হবে। সমুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কি এবার চুরি থেকে খুনের আসামি হয়ে গেল? পার্সটা হাতে নিয়েই সে বিড়বিড় করল, খুব দ্রুত চাল চালছে কেউ, কিন্তু হিসেবটা এবার আমিই মেলাবো। আমি। শহরের রাজপথ তখন ক্রমশ নিঝুম হয়ে আসছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশার কণাগুলো ধুলোর মতো উঠছে। এই মুহূর্তে বড় রাস্তা দিয়ে হাঁটা মানেই নিজেকে পুলিশের হাতে তুলে দেওয়া। সমুর বর্ণনা ইতিমধ্যেই শহরের প্রতিটি থানায় পৌঁছে গেছে। সম্রাট সামন্ত এখন মোস্ট ওয়ান্টেড, ফেরারি আসামি। গলি ঘুঁজি পেরিয়ে ও এসে থামল উত্তর কলকাতার এক পুরনো মেস বাড়ির সামনে। নোনা ধরা দেওয়াল, জরাজীর্ণ দরজা। এখানে দ্বিতীয় তলায় থাকে নিশীথ, সমুর কলেজ জীবনের একমাত্র বন্ধু। এখনো সমুর এই যাযাবর জীবনের একমাত্র সাক্ষী। কলিং বেল নেই। সমু নির্দিষ্ট ছন্দে দরজায় টোকা দিল। 3 বার ধীর, 2 বার দ্রুত। খানিক বাদে দরজা খুলল নিশীথ। চোখে রাজ্যের ঘুম, পরনে একটা ঢিলে ঢালা গেঞ্জি। সামনে সমুকে দেখে সে আঁতকে উঠল। সমু, এই অসময়ে আর তোর এই হাল হয়েছে কেন রে? কুকুর তাড়া করেছিল নাকি?
সোম কোনো উত্তর না দিয়ে ভেতরে ঢুকে পড়ল। মেসের ঘরটা ছোট, বইপত্র আর ল্যাপটপে ঠাসা। দেওয়ালে কয়েকটা সিনেমার পোস্টার, মধ্যবিত্ত সংগ্রামের একটা চেনা গন্ধ এখানে লেগে আছে। কথা পরে হবে নিশীথ, আগে এক গ্লাস জল দে আর দরজাটা ভালো করে লক কর। নিশীথ দ্রুত জল নিয়ে এলো। সমু এক চুমুকে গ্লাসটা খালি করে ধপাস করে নিশীথের বিছানায় বসে পড়ল। নিশীথ বিরক্ত হয়ে বলল, ওহ, তোর সাথে আর পারা যাবে না। 8 মাস আগে ঘর ছাড়লি, ভাবলাম মাথাটা একটু ঠান্ডা করে ফিরবি হয়তো। তা না, তুই দেখছি পুরোপুরি রাস্তার লোক হয়ে গেলি রে। চল, হাত মুখটা ধুয়ে নে। আমি ক্যান্টিন থেকে রুটি আর তরকারি এনে রেখেছিলাম, চল খেয়ে নিবি চল। নিশীথ জানে সমুকে উপদেশ দেওয়া বৃথা। সে সমুর জন্য খাবার বেড়ে দিল। সমু গোগ্রাসে খেতে শুরু করল। গত কয়েক ঘন্টায় তার পেটে ঠিকঠাক দানা পানি পড়েনি। নিশীথ তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা খুলল। তোর জন্য একটা খবর আছে সমু। না, তুই তো এখন খবরের বাইরে থাকিস। আজকের ব্রেকিং নিউজটা দেখেছিস? সমু রুটি চিবাতে চিবাতে মাথা নাড়ল। নিশীথ ল্যাপটপটা সমুর দিকে ঘুরিয়ে ধরল। একটা নিউজ পোর্টালের হেডলাইন জলজল করছে। দক্ষিণ কলকাতার ব্যবসায়ী সৌম্যরঞ্জন সেনকে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন। সমুর চোয়াল শক্ত হয়ে গেল। সে তো জানতই এটা ঘটবে, কিন্তু এত দ্রুত? শোন, পুলিশ বলেছে খুনি বাড়ির জানলা দিয়ে পালিয়েছে। সিসিটিভি ফুটেজে একটা যুবকের ঝাপসা ছবি দেখা গেছে, তার পরনে জ্যাকেট আর উস্কো খুস্কো চুল। পুলিশের সন্দেহ যে কোনো পেশাদার খুনি নয় এটা, বরং কোনো ড্রাগ অ্যাডিক্ট পকেটমার। তার বর্ণনা কিন্তু... নিশীথ থেমে গেল। সে সমুর দিকে তাকালো। সমুর পরনের জ্যাকেট আর উস্কো খুস্কো চুলগুলো এখন এক বিভীষিকা তৈরি করছে। সমু শান্ত গলায় বলল, বর্ণনাটা আমার সাথে হুবহু মিলে যাচ্ছে। কি তাই তো? নিশীথ স্তম্ভিত হয়ে গেল। সমু, তুই ওখানে ছিলিস? তুই কি পাগল হয়ে গেছিস? সমু পকেট থেকে সৌম্যরঞ্জনের সেই পার্সটা বের করে টেবিলের ওপরে রাখল। আমিও কি খুন করিনি নিশীথ, কিন্তু আমি খুনের ঠিক আধা ঘন্টা আগে ওই বাড়িতেই ছিলাম। হ্যাঁ, এটা ঠিক। পার্সটা ফেরত দিতে গিয়েছিলাম, কিন্তু লোকটা চোর চোর বলে চেল্লামিল্লি শুরু করায় আমি জানলা দিয়ে পালাই। আর তাড়াহুড়োয় কখন যে পার্সটা আমার পকেটে পুরে নিই সেটা খেয়ালই করতে পারিনি। নিশীথ মাথায় হাত দিয়ে বসে পড়ল। তুই জানিস তুই কিসে জড়িয়েছিস? খুনের মোটিভ হিসেবে পুলিশ কিন্তু পার্সটাকেই দেখবে, বলবে চুরি করতে গিয়ে তুই বাধা পেয়ে ওকে খুন করেছিস। সমু উঠে দাঁড়িয়ে পায়চারি করতে শুরু করল। তার ক্রিমিনাল সাইকোলজির মগজ এখন সুপার কম্পিউটারকেও হার মানাচ্ছে। সে বিড়বিড় করল, খুনি খুব ধূর্ত নিশীথ। সে কোনোভাবে নজর করেছিল আমি ওখানে গিয়েছি। সে হয়তো ওখানেই ওত পেতে বসেছিল। আমি বেরোনোর সাথে সাথেই সে সৌম্যরঞ্জনকে শেষ করে দিয়েছে। কিন্তু কেন? কারণ খুনি জানতো আমার মতো একজন ভবঘুরে চেহারার মানুষকে ফাঁসানো সবচেয়ে সহজ। এটাই হবে। সৌম্য পার্সটা খুলে ভেতরের এটিএম কার্ডগুলো বের করল। এই দেখ নিশীথ, এই দুটো কার্ড সৌম্যরঞ্জনের নয়। একটা এইচডিএফসি আর একটা অ্যাক্সিস ব্যাংকের। কার্ডের ওপরে মার্কার দিয়ে এক্স আর ওয়াই লেখা। আর কার্ডের চিপের পাশে একটা, এই যে দেখ দেখ দেখ, এই যে কার্ডের চিপের পাশে একটা লাল রঙের ছোট ডট। কে বলতে পারে এই কার্ডগুলোই হয়তো খুনের আসল কারণ? নিশীথ ভুরু কুঁচকে দেখল। এটিএম কার্ড দিয়ে কেউ কাউকে খুন করতে পারে? না 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 না, কার্ড দিয়ে নয় নিশীথ, কার্ডের ভেতরে থাকা তথ্য। দেখ, আমার সন্দেহ সৌম্যরঞ্জন বা যারা ওর পার্স চুরি করেছিল
তাদের কেউ কোনো অবৈধ ট্রানজাকশনের মিডিয়াম হিসেবে কাজ করছিল। এই কার্ডগুলো হয়তো কোনো বড় চক্রের হতে পারে। তাহলে এখন কি করবি? পুলিশ তো তোকে খুঁজছে। পুলিশ তাদের মতো খুঁজুক, আমি আমার মতো চলবো। নিশীথ, তোর ব্যাংকিং সেক্টরে জানাশোনা আছে তো? কাল সকালের মধ্যে তুই আমাকে এই দুটো কার্ডের মালিকের নাম আর আনুমানিক ঠিকানা বের করে দিতে পারবি? সৌম্যরঞ্জনের ব্যবসার পার্টনার বা প্রতিদ্বন্দ্বীদের সাথে এদের কোনো কানেকশন আছে কিনা সেটা জানা খুব জরুরি। নিশীথ ইতস্তত করে বলল, এটা তো ইল্লিগাল সমু। সমু নিশীথের কাঁধে হাত রাখল। দেখ, বন্ধু হিসেবে নয়, একজন গোল্ড মেডেলিস্ট মাসকম গ্র্যাজুয়েট হিসেবে তোর সাহায্য চাইছি। আমি যদি ধরা পড়ি তাহলে আসল খুনি কিন্তু পার পেয়ে যাবে। তুই কি চাস তোর বন্ধু খুনের দায়ে সারা জীবন জেল খাটুক? নিশীথ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ল্যাপটপে হাত রাখল। এটা ভাবলি কি করে তুই? আমি দেখছি কি করা যায়, কিন্তু তোকে এই মেস ছাড়তে হবে কাল সকালেই, নয়তো মেস ম্যানেজার তোকে দেখলেই আমার খোলে পুলিশ পাঠাবে। তোর সেফটির ব্যাপার এটা সমু। সমু জানলার দিকে তাকালো। রাতের আকাশটা কালো। হ্যাঁ, সে আমি কাল সকালেই বেরিয়ে যাব, কিন্তু বেরোনোর আগে আমাকে এই পার্সটা আরো ভালো করে দেখতে হবে। সমু পার্সটার পিছনের চামড়ার উপর আঙুল বোলাতে লাগলো। হঠাৎ তার আঙুল একটা খাঁজে আটকে গেল। সে পার্সটা আলোর নিচে নিয়ে এলো। পার্সের পিছনে ছুঁচ দিয়ে খোদাই করা একটা ছোট্ট নকশা, একটি ত্রিকোণ আর তার মাঝখানে একটা বিন্দু। কিসের মার্ক এটা? খুনি আগে থেকেই জানতো এই পার্সটা তাকে হস্তগত করতে হবে, কিন্তু পার্সটা এখন আমার কাছে। খুনি তার মানে এখন পাগলের মতো আমাকে খুঁজছে। সে জানে পুলিশ আমাকে ধরার আগেই তাকে আমাকে খুঁজে বের করতে হবে, নয়তো তার পর্দা ফাঁস হয়ে যাবে। সমু নিশীথের দিকে তাকালো। তার চোখে এখন সেই শিকারী চিতার তেজ। রাত প্রায় শেষ হতে চলল। নিশীথ ল্যাপটপে কার্ডের ডিটেইলস খুঁজতে ব্যস্ত, আর সমু ঘরের মেঝেতে বসে কাগজ কলম নিয়ে হিসেব করছে। আগামীকাল থেকে শুরু হবে এক মরণপণ দৌড়। একদিকে রাষ্ট্রযন্ত্রের পুলিশ, অন্যদিকে এক অদৃশ্য খুনি, মাঝখানে সম্রাট, যার কাছে একমাত্র অস্ত্র তার মস্তিষ্ক। ভোরের প্রথম আলো যখন মেসের জানলা দিয়ে ঢুকল, নিশীথ ফিসফিস করে বলল, সমু, নাম পেয়ে গেছি। এই কার্ড দুটোর মধ্যে একটা হলো বিমল দাসের, আর অন্য একটা হলো এক নামজাদা প্রমোটারের, যার সাথে তোর বাবার অনেক দিনের পুরনো আইনি সম্পর্ক আছে। সমু উঠে দাঁড়ালো। তার ঠোঁটে সেই রহস্যময় হাসি। গেম অন নিশীথ। এবার খেলাটা আর ড্রয়িং রুমে নেই, এবার খেলা হবে রাস্তায়। ভোরের আলো ঠিকঠাক ফোটার আগেই সমু নিশীথের মেস ছেড়ে বেরিয়ে পড়ল। নিশীথের দেওয়া তথ্যগুলো তার মাথার ভেতরে এখন একটা জটিল ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। বিমল দাস একজন পুলিশের খাতায় নাম তোলা ছিঁচকে পকেটমার, আর অন্যজন শহরের নামজাদা প্রমোটার অমলেশ রক্ষিত, যার আইনি জটিলতা সামলানোর দায়িত্বে রয়েছেন স্বয়ং পিনাক পানি সামন্ত। পকেটমার আর প্রমোটারের মধ্যে এই যোগসূত্রটা কি? আর সৌম্যরঞ্জন সেন কেন এই অসম সমীকরণের মাঝখানে তার প্রাণ হারালেন? সকাল 9টা। মধ্য কলকাতার এক জনবহুল বস্তি, যার পাশেই বিশাল এক ডাস্টবিন আর ভাগাড়। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আছে। সাধারণ মানুষের কাছে এটা নরক হতে পারে, কিন্তু সম্রাটের জন্য এটাই এখন তার অভয়ারণ্য। সে তার ছদ্মবেশটা একটু ঠিক করে নিল। গত 8 মাসের ভবঘুরে জীবন তাকে একটা জিনিস শিখিয়েছে: নিম্নবিত্ত বা অপরাধ জগতের মানুষের সাথে মিশতে হলে পোশাকে নয়,
চোখে ধুলো দিতে হয়। সে তার জ্যাকেটটা উল্টো করে পরে নিয়েছে, মুখে কিছুটা কালি মাখা আর চুলে ভর্তি বস্তির ধুলো। এখন তাকে দেখলে চেনার উপায় নেই যে সে গোল্ড মেডেলিস্ট সম্রাট সামন্ত। নিশীথ খবর দিয়েছিল বিমল দাসের গ্যাং এর আস্তানা এই বস্তির একদম পেছনের দিকে একটা পুরনো খাটাল। সমু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো, যেন সে একজন জখম ভিখারি। তার তীক্ষ্ণ নজর চারপাশটা স্ক্যান করে নিচ্ছে। সে লক্ষ্য করল খাটালের সামনে ৩-৪ জন যুবক লুঙ্গি পরে বসে আড্ডা দিচ্ছে। অবশ্য তাদের চোখগুলো সারাক্ষণ আশপাশের মানুষের পকেটের উপর ঘুরে বেড়াচ্ছে। লাল টি শার্ট পরা রোগা ছেলেটার হাতে একটা মোবাইল, বেশ দামি মডেল। এই পরিবেশের সাথে একেবারেই মানানসই নয়। সমু ওর সামনে গিয়ে একটু কাঁপা গলায় বলল, বিমল ওস্তাদের দেখা মিলবে? একটু দরকার ছিল। লাল টি শার্ট পরা ছেলেটা মুখ থেকে বিড়ি নামিয়ে তেরি বেরি করে উঠল। এই বিমল ওস্তাদ তোর শ্বশুর লাগে রে, যা ভাগ এখান থেকে, ওস্তাদ এখন কামে ব্যস্ত। সম্রাট দমে গেল না। সে পকেট থেকে সৌম্যরঞ্জনের পার্স থেকে পাওয়া সেই কার্ডের উপর খোদাই করা ত্রিকোণ চিহ্নের একটি স্কেচ করা কাগজ বের করল। এটা সে নিশীথের ঘরেই তৈরি করে নিয়েছিল। ওস্তাদকে এই চিহ্নটা দিলেই চিনবে, বলবে সৌম্যরঞ্জনের হিসেবটা মেলাতে সম্রাট এসেছে। সমুর গলার স্বর হঠাৎ পাল্টে গেল। সেই ভবঘুরে ভিখারির ভাবটা উধাও। তার বদলে ফিরে এলো এক শীতল কাঠিন্য। ছেলেটা অবাক হয়ে স্কেচটার দিকে তাকালো। তার চোখে পলকের জন্য একটা ত্রাসের ঝিলিক খেলে গেল। সে পাশের একজনকে ইশারা করল। মিনিট ৫ পর তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। খাটালের পিছনের একটা ভাঙাচোরা ঘরে তক্তপোষের ওপর বসে আছে বিমল দাস। পেট মোটা, গায়ের রং মিশমিশে কালো, হাতে একটা মোটা সোনার চেইন। তার সামনে রাখা টেবিলের উপর ছড়ানো ছেটানো কয়েকটা মানি ব্যাগ। বিমল সম্রাটের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। সম্রাট, নামটা তো বেশ খাসা। তা সম্রাট বাবু, পকেট মারদের ডেরায় আপনার কি কাজ? সমু সরাসরি তার উল্টো দিকে একটা টুলের ওপর বসল। কাজ সোজা বিমলদা, সৌম্যরঞ্জন সেন খুন হয়েছে আর পুলিশ আমাকে খুঁজছে। কিন্তু মজার ব্যাপার হলো, পার্সটা আমার কাছে থাকলেও পার্সটা তো চুরি করেছিলেন আপনারা বাসে গত রবিবার, তাই না? বিমলের হাসি মুখটা নিমেষে গম্ভীর হয়ে গেল। দেখুন সম্রাট বাবু, আমরা শুধু পকেট টকেট মারি, ও খুন জখম আমাদের লাইন নয়। ওই ওই পার্সটা আপদ ছিল, আপদ। আপদ কেন? কারণ পার্সটা চুরি করার পর আপনি যখন ভেতরের ওই লাল ডট দেওয়া এটিএম কার্ডগুলো দেখছিলেন, তখন কি কেউ আপনাকে ফোন করেছিল? আপনাকে বলা হয়েছিল পার্সটা ফেরত দিতে? বিমল দাসের কপাল ঘামতে শুরু করল। সে বুঝতে পারল সামনে বসা এই ছেলেটা সাধারণ কেউ নয়, অনেক কিছু জানে। কে জানে আর কাকে কাকে জানিয়ে এসেছে। শোনেন বাবু, সত্যি কথা বলি, বাসে আমার দলের ছেলে টেনু ওই পার্সটাকে মেরেছিল। ওস্তাদ মানুষ, তাই কার্ড দেখেই বুঝতে পেরেছিলাম ওগুলো সেলফ কার্ড নয়, ওগুলো বেনামি লেনদেনের কার্ড। আমি ওগুলো ফেরত দিতে চেয়েছিলাম, কারণ ওগুলো আমাদের মতো চুনোপুটিদের হজম হবে না। কিন্তু তখনই ওই ফোনটা এলো। কার ফোন? অমলেশ বাবুর খাস লোক, একদম খাস আদমি। ফোন করিয়া বললো যে পার্সটাও ফেরত দিতে হবে না, ওটা বিশেষ জায়গায় ফেলে আসতে হবে।
যেখানে ওই সৌমরঞ্জন নিজে নিয়ে যাবে। আর পার্সের পেছনে ওই ত্রিকোণ চিহ্নটা ওদের একটা কোড। আমাদেরকেই ওই পার্সে ওটা করে দিতে বলা হয়েছিল। আমি বুঝতে পারিনি বাবু যে লোকটা খুনের টার্গেট ছিল, শুধু জানতাম যে ওটা ফেরত দিতে হবে, এইটুকুই। সম্রাটের মস্তিষ্ক বিদ্যুতের মতো কাজ করলো। পার্সের পেছনের ওই ত্রিকোণ চিহ্নটা আসলে পকেটমারদের কোনো চিহ্ন নয়, ওটা অমলেশ রক্ষিত আর তার গ্যাংয়ের দেওয়া মার্কিং। সৌম্যরঞ্জনকে চিহ্নিত করা হয়েছিল ওই পার্সের মাধ্যমে, কিন্তু কিভাবে, কেন? সৌম্য বিমলের কলার চেপে ধরল। তাহলে সৌম্যরঞ্জনের বাড়িতে গিয়ে তাকে কে মারলো? আপনি? মা কসম বাবু, আমি যাইনি। আমি শুধু পার্সটা একটা নির্দিষ্ট দোকানের সামনে ফেলে রেখে গিয়েছিলাম, কিন্তু তারপরই খবর পেলাম একটা লম্বা চেহারার ছোকরা ওই পার্সটা নিয়ে গেছে। আমারে সেরে দেন বাবু, আমি মিথ্যা কথা বলছি না আপনাকে, মায়ের দিব্যি খেয়ে বলছি, মা কসম আমি যাইনি বাবু, আমি যাইনি। সম্রাট বুঝতে পারল সে আসলে একটা বিশাল বড় নাটকের স্ক্রিপ্টেড চরিত্র হয়ে গেছে মাত্র। বিমল পার্সটা ফেলেছিল টোপ হিসেবে, আর সৌম্যরঞ্জনকে খুন করার জন্য অমলেশ রক্ষিতের অন্য কোনো পেশাদার খুনি তৈরি ছিল। কিন্তু মাঝখান থেকে সৌমু পার্সটা তুলে নেওয়ায় পুরো পরিকল্পনাটা ঘেঁটে যায়। খুনি যখন দেখল সৌমু পার্সটা নিয়ে সৌম্যরঞ্জনের বাড়িতে গেছে, তখন সে সুযোগ বুঝে সৌম্যরঞ্জনকে মেরে দায়টা সৌমুর ওপর চাপিয়ে দিয়েছে। টার্নিং পয়েন্টটা এলো তখনই, যখন বিমল একটা অদ্ভুত তথ্য দিল। বাবু, অমলেশ বাবু একা নন, তার সব আইনি কাগজ তো ওই বড় উকিল পিনাকপানি সাহেব সামলান। খুনের রাতে অমলেশ বাবুর সাথে পিনাকপানি সাহেবকেও নাকি ওই এলাকায় দেখা গিয়েছিল। সম্রাট স্তব্ধ হয়ে গেল। তার নিজের বাবা কি এই খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, নাকি তিনি নিজের মক্কেলকে বাঁচাতে গিয়ে অজান্তেই এই খুনের সহযোগী হয়ে পড়েছেন? বাবু বাবু আপনার পায়ে পড়ি, আমারে ছেড়ে দেন। আমি ছিঁচকে পকেট মার, এই রুই কাতলার লড়াইয়ে আমার মতো চুনোপুটি শেষ হয়ে যাবে। আমারে ছেড়ে দেন বাবু, আপনার পায়ে পড়ি, আমারে ছেড়ে দেন বাবু। সমু বিমলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। রহস্যের জালটা এবার গুটিয়ে আসছে। একদিকে অমলেশ রক্ষিতের কালো টাকা, অন্যদিকে সৌম্যরঞ্জন সেনের গোপন তথ্য পাচারের চেষ্টা, আর মাঝখানে তার বাবা পিনাক পানি সামন্ত। বস্তির সরু গলি দিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ তার নজরে পড়ল গলির মুখে একটা পুলিশের জিপ এসে ঢুকছে। এলাকার মানুষের মধ্যে চঞ্চলতা। সম্রাট বুঝতে পারল কেউ পুলিশকে খবর দিয়েছে। বিমল দাস কি তবে তাকে ধরিয়ে দিল? সম্রাট তার ছদ্মবেশটা আরো একবার টেনে নিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। সম্রাট যখন একটা পুরনো গুদামের আড়ালে গা ঢাকা দিল, তখন দেখল তার মোবাইল স্ক্রিনে একটা মেসেজ পপ আপ করছে। প্রেরক নিশীথ। কিন্তু মেসেজটা নিশীথের ভাষায় নয়, সেখানে লেখা, বিমল সব বলে দিয়েছে, এবার তোমার পালা সম্রাট। সামনের মোড়ে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ওটাতে ওঠো। তোমার বাবার সাথে তোমার শেষ মোলাকাতটা হওয়া খুবই জরুরি। সম্রাট বুঝতে পারল সে এখন আর শিকারী নয়, সে নিজেই একটা বড় খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু হিসেব মেলাতে তাকে সেই খাঁচাতেই ঢুকতে হবে। বস্তির ঘিঞ্জি গলি থেকে বেরিয়ে আসার সময় সম্রাটের স্নায়ুগুলো এক অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হয়েছিল। নিশীথের ফোন থেকে আসা সেই রহস্যময় মেসেজটা তার মস্তিষ্কের কোষে কোষে প্রতিধ্বনিত হচ্ছে। সামনের মোড়ে দাঁড়িয়ে থাকা সেই ট্যাক্সিটা নিশ্চিতভাবে একটা ফাঁদ। সেখানে অমলেশ রক্ষিতের লোক থাকতে পারে। সম্রাট জানে এখন ট্যাক্সিতে ওঠা মানে এই রহস্যের সমাধান হওয়ার আগেই নিজেকে কোনো অন্ধকার গুদামে বন্দি করা। সে ট্যাক্সির দিকে পা বাড়ালো না,
বরং উল্টো দিকের ব্যস্ত মাছ বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু নিয়তি আজ অন্য কিছু লিখে রেখেছে। বাজারের 2 প্রবেশ পথ দিয়ে তখন সিভিল ড্রেসে থাকা পুলিশের এক বিশাল বাহিনী ঢুকে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। সম্রাট দেখল চারপাশ থেকে তাকে ঘিরে ফেলা হচ্ছে। সে চাইলে বাজারের পিছনের পাঁচিল টপকে উধাও হতে পারত, তার সেই ক্ষিপ্রতাও আছে। কিন্তু সে গতি ধীর করল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই রহস্যময় মুচকি হাসি। সম্রাট সামন্ত জানে কখনো কখনো বাঘের ডেরায় ঢুকতে হলে নিজেকে শিকার হিসেবে তুলে ধরতে হয়। হাত ওপরে তোলো, পালানোর চেষ্টা করলেই গুলি চালাবো। একজন সাব ইন্সপেক্টর গর্জে উঠলেন। সম্রাট হাত তুলল, কিন্তু চোখে কোনো ভয় নেই, বরং একটা বিদ্রুপাত্মক ঔজ্জ্বল্য। হাতকড়া যখন তার কবজিতে পড়ল, সে শুধু একবার বিড়বিড় করল, হিসেবটা মেলাতে একটু দেরি হয়ে গেল আপনাদের। লালবাজারের অন্ধকার একটা ইন্টারোগেশন রুমে সম্রাটকে বসানো হয়েছে। টেবিলের উপরে একটা তীব্র আলো সরাসরি তার চোখের ওপর পড়ছে। সম্রাটের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে সে কোনো কফি শপে বসে আড্ডা দিচ্ছে। ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর বর্মন, পোড় খাওয়া অফিসার। চোখে হাজারো অপরাধীর মিথ্যে ধরার ক্ষমতা আছে। বর্মন সমুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। নাম সম্রাট সামন্ত, মাস কমিউনিকেশনের গোল্ড মেডেলিস্ট, বাবা বিখ্যাত আইনজীবী পিনাক পানি সামন্ত। তা সম্রাটবাবু, পকেটমারি থেকে একদম ডাইরেক্ট মার্ডার, প্রমোশনটা কি একটু দ্রুতই হয়ে গেল না? সম্রাট চুপ। সে শুধু দেওয়ালের একটা টিকটিকির নড়াচড়া দেখছে। বর্মন টেবিল চাপড়ে বললেন, সৌম্যরঞ্জন সেনের বাড়িতে আপনি গিয়েছিলেন, জানলা দিয়ে আপনাকে পালাতে দেখা গেছে। আপনার পকেটে ওই মার্ডার হওয়া লোকের পার্সও পাওয়া গেছে, সাক্ষী আছে, আবার মোটিভও আছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার কিছুই নেই আপনার। সম্রাট এবার চোখ ফেরালো, ধীর গলায় বলল, ইন্সপেক্টর বাবু, সত্যের চেয়ে তথ্য আপনাদের বেশি জরুরি, কি তাই না? আপনারা তথ্য পাচ্ছেন, অথচ সত্যটা দেখার চোখ আপনাদের নেই। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, আমি খুনি নই। বর্মন অবাক হলেন। এই ছেলেটির কথায় কোনো কাঁপুনি নেই, কণ্ঠস্বর পাথরের মতো শান্ত। বর্মন কিছু বলতে যাবেন, তখনই একজন কনস্টেবল এসে কানে কানে কিছু একটা বলল। বর্মনের কপাল কুঁচকে গেল। তোমার বাবা এসেছেন, সাথে মনে হচ্ছে যেন অর্ধেক বার অ্যাসোসিয়েশনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। ইন্টারোগেশন রুমের দরজা খুলে সপাটে ভেতরে ঢুকলেন পিনাক পানি সামন্ত। তার পরনে এখনো সেই কালো কোট, পেছনে 4-5 জন জুনিয়র লয়ার। পিনাকপানি বাবুর মুখ অপমানে লাল হয়ে আছে। তার মতো মানুষের ছেলে আজ হাজতে, এই চিন্তাটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি ইশারায় বর্মনকে বাইরে যেতে বললেন। বর্মন অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে গেলেন। পিনাকপানি সম্রাটের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলে তো তোমার এই স্বাধীনতার ফল কি হলো? আজ তোমার জন্য আমার দীর্ঘ 40 বছরের কেরিয়ার, সম্মান সব ধুলোয় মিশে গেল। ছি 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 সম্রাট, ছি। সম্মান? সম্মানটা কি তোমার বাবা, নাকি ওই কালো কোটটার? আমি কিন্তু জানি তুমি নির্দোষ। তুমি অমলেশ রক্ষিতের উকিল হতে পারো, কিন্তু খুনি তুমি নও, আর সেটুকুই আমার কাছে যথেষ্ট। পিনাকপানি থমকে গেলেন। সম্রাটের কথা শুনে মনে হচ্ছে সে তার বাবাকে ক্লিন চিট দিচ্ছে। তিনি গম্ভীর হয়ে বললেন, আরে আমি কি করে সেটা বুঝবো? এখন শোনো, আমি বর্মনের সাথে কথা বলেছি, এফআইআর থেকে তোমার নাম কাটার ব্যবস্থা করছি। তবে তোমাকে এরপরে আমার একটা শর্ত মেনে। শর্ত? হ্যাঁ, শর্ত। তোমাকে এখন এই বেইলের কাগজে সই করতে হবে।
তারপর সোজা আমার গাড়িতে উঠবে, বাড়িতে ফিরে ইউপিএসসির পড়াশোনা শুরু করবে। আর কোনো ইউটিউব, কোনো ইনভেস্টিগেশন বা কোনো যাযাবর জীবন চলবে না তোমার। আমার বাধ্য হয়ে থাকলে আমি এই কেস এমনভাবে ঘুরিয়ে দেব, কেউ তোমার টিকিটাও খুঁজে পাবে না সম্রাট। সম্রাট দীর্ঘশ্বাস ফেলল। সে পিনাকপানির চোখের দিকে তাকালো। সেখানে ছেলের জন্যে মায়া আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে নিয়ন্ত্রণ করার আদিম নেশা। তোমার ওই আইনি মারপ্যাচে অপরাধী বাঁচানো যায় বাবা, কিন্তু সত্যকে মুক্তি দেওয়া যায় না। আমি তোমার ওই বিলাসবহুল খাঁচায় ফিরব না, আর তোমার সাজানো বেলের কাগজেও আমি সই করব না। মাথা খারাপ হয়ে গেছে তোমার। জানো এর পরিণাম কি? তোমাকে কয়েক বছর জেলেও পচতে হতে পারে। হ্যাঁ, জেলে থাকাটা অন্তত তোমার ওই ড্রয়িং রুমে বন্দি থাকার চেয়ে অনেক বেশি আরামদায়ক। আমি অপরাধী নই, আর সেটা আমি নিজেই প্রমাণ করব। আমি নিজেই এর শেষ দেখে তবে বেরোবো। দরকার হলে বাইরে বলে দিও তোমার ছেলে মরে গেছে। পিনাকপানি সামন্তের কোনো দাগি আসামি ছেলে নেই। পিনাকপানি স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের সন্তান তাকে ত্যায্য করার সাহস দেখাচ্ছে। অপমানে তার হাত কাঁপতে লাগলো। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শুধু বললেন, বেশ, তবে পচেই মরহীন নরকে। আমি তোমার জন্য আর এক পাও বাড়াবো না। শুধু রুক্ষ বৃদ্ধ উকিলের চোখ থেকে গড়িয়ে পড়া একটা ফোঁটা জল কারোর নজরে পড়ল না। পিনাকপানি চলে যাওয়ার পর বর্মন আবার ঘরে ঢুকলেন। তার মুখাবয়ব পাল্টে গেছে। তোমার বাবা মানে বড় উকিল সাহেব তো হাল ছেড়ে দিয়ে চলে গেলেন, তা এবার কি মুখটা খুলবে নাকি? সম্রাট কোনো উত্তর দিল না। বর্মন ইশারা করতেই দুজন কনস্টেবল সমুর হাত দেওয়ালের হুকের সাথে বেঁধে ফেলল। শুরু হলো তৃতীয় পর্যায়ের টর্চার। লাঠির প্রতিটা ঘা সমুর পিঠে পড়ছে। সমু আর্তনাদ করল যন্ত্রণায়, কিন্তু প্রতিটা আঘাতের সাথে সাথে তার ঠোঁটের কোণে হাসিটা আরো চওড়া হতে লাগলো। কনস্টেবলরা অবাক হয়ে মার থামিয়ে দিল। সম্রাট মুখ তুলে তাকালো। তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু চোখে এক দানবীয় জেদ। সে ফিসফিস করে বলল, মারুন স্যার, মারুন, আরো মারুন, আরো মারুন। এই ব্যথাটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি আপনার হাতের কেনা গোলাম নই। এই কষ্টটা আমার বাবার দেওয়া আরামের জীবনের চেয়ে অনেক অনেক বেশি দামি। কারণ এই যন্ত্রণার শেষটা আমি নিজে লিখব, নিজে। বর্মন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলো। তিনি বহু অপরাধী দেখেছেন, কিন্তু এমন আত্মবিশ্বাসী এবং দৃঢ় চরিত্রের যুবক আগে দেখেননি। সমুর হাসি দেখে বর্মনের মনের কোণে একটা সূক্ষ্ম সন্দেহের উদয় হলো। এই ছেলেটা কি তবে সত্যি নির্দোষ? সম্রাট মাটির দিকে তাকিয়ে মনে মনে বলল, মা দেখো, তোমার সম্রাট আজ জিতে গেছে। আজ আমি আর কারো সম্পত্তি নই মা, কারো সম্পত্তি নই। আমি শুধু আমি। রাত যখন গভীর, লকআপের গারদের সামনে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর বর্মন। তিনি সম্রাটের দিকে একটা জলের বোতল বাড়িয়ে দিয়ে বললেন,
এই নাও জল খাও। তোমার বাবা চলে যাওয়ার সময় একটা কথা বলেছিলেন, সম্রাট, সৌম্যরঞ্জনের পার্সটা কোথায়? ওটা তো তোমার কাছে পাওয়া যায়নি। সৌম্য হাসল। সে জানতো পার্সটা সে কোথায় লুকিয়ে রেখেছে। হিসেবটা মিলছে না বলেই তো বর্মন স্যার আমাকে এখনো এখানে থাকতে হচ্ছে। পার্সটা ঠিক সময়ই আপনার টেবিলে পৌঁছবে। লালবাজারের সেন্ট্রাল লকআপের ভেতরে গুমোট অন্ধকার। সম্রাটের পিঠের ক্ষতগুলো দপদপ করছে। প্রতিটা হৃদস্পন্দনের সাথে সাথে একটা তীব্র যন্ত্রণার ঢেউ মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারছে। কিন্তু তার ঠোঁটের কোণে লেগে থাকা সেই বাঁকা হাসিটা এখনো অমলিন। ইন্সপেক্টর বর্মন নিজের কেবিনে বসে সমুর ফাইলটা উল্টে পাল্টে দেখছিলেন। একজন গোল্ড মেডেলিস্ট ছেলে, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়েছিল, সে কেন নিজের অস্তিত্বকে এভাবে বিপন্ন করবে? না না না, হিসেবটা ঠিক মিলছে না তো। পিনাকপানি সামন্তের মতো মানুষ যখন নিজের ছেলেকে ত্যাগ করে বেরিয়ে যান, তখন সেখানে নিশ্চয়ই কোনো গভীর ক্ষত আছে। কিন্তু সম্রাটের চোখ, সেই চোখে তো অপরাধীর ধূর্ততা নেই, বরং আছে এক প্রবল সত্যান্বেষীর জেদ। বর্মন উঠে দাঁড়ালেন। লকআপের দিকে হাঁটতে হাঁটতে তিনি নিজের মনেই বললেন, ছেলেটা যদি সত্যিই খুনি হতো, তবে পিনাকপানি সামন্তের শর্তে সই করে অনেক আগেই বেরিয়ে যেত। লকআপের সামনে গিয়ে বর্মন গার্ডকে চাবি দিতে বললেন। দরজা খুলে ভেতরে ঢুকে দেখলেন সম্রাট দেওয়ালে পিঠ ঠেকিয়ে আধো ঘুমে আচ্ছন্ন। টর্চার থামানোর নির্দেশ দিয়েছি সম্রাট। তোমার সঙ্গে জেরা নয়, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। সম্রাট চোখ খুলল। রক্ত জমাট বাঁধা কপালটা কুঁচকে গেল তার। জেরা আর কথার মধ্যে তফাৎটা খুব সামান্য বর্মন স্যার। পুলিশের কথা মানেই তো শেষমেশ জেরা। বর্মন একটা টুল টেনে সম্রাটের উল্টো দিকে বসলেন। তুমি সৌম্যরঞ্জনের পার্সটা গায়েব করে দিয়েছ কেন? সম্ভবত ওটাই তো তোমার নির্দোষ প্রমাণের সবথেকে বড় অস্ত্র ছিল। সমু একটু হাসল, তবে তাতে কষ্টের ছাপ স্পষ্ট। অস্ত্রটা যদি অযোগ্যদের হাতে পড়ে স্যার, তবে সেটা বুমেরাং হতে পারে। আপনাদের ডিপার্টমেন্টে ওদের লোক নেই, এটা কি আপনি হলফ করে বলতে পারেন? পার্সটা এখন যেখানে আছে সেখানে অন্তত সেটা সেফ। বর্মনের চোখে একটা ঝিলিক খেলে গেল। ছেলেটার বিশ্লেষণ ক্ষমতা প্রখর। সে শুধু পুলিশকে নয়, সিস্টেমকেও অবিশ্বাস করছে। পরদিন সকাল, মেস থেকে পাগলের মতো ছুটে এসেছে নিশীথ। হাতে এক গাদা বেলের কাগজপত্র আর উকিলের চিঠি। লকআপের বাইরে সমুর ক্ষতবিক্ষত মুখটা দেখে নিশীথ পাথর হয়ে গেল। তার হাত থেকে ফাইলটা পড়ে যেতে চাইছে। সমু, এটা কি হাল হয়েছে তোর? আমি তোকে বলেছিলাম, বারবার বলেছিলাম আগুনে হাত দিস না। তুই গোল্ড মেডেলিস্ট সম্রাট, কেন অকারণে পশুর মতো মার খাচ্ছিস বলতো? সম্রাট লোহার গারদে হাত রেখে নিশীথকে শান্ত করার চেষ্টা করল। শান্ত হ, শান্ত হ নিশীথ। এই চোটগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি এখনো নিজের শর্তে বেঁচে আছি। তুই বেলের কাগজ এনেছিস কেন? আমি বলেছি না আমি বেরোবো না? তুই না বেরোলে আসল খুনি তোকে ফাঁসিয়ে দেবে। আমি ওকালতনামা তৈরি করে এনেছি, তুই শুধু সইটা করে দে। সমু মাথা নাড়ল। না, এই মুহূর্তে বেলের কাগজে সই করা মানে নিজেকে দুর্বল প্রমাণ করা। আমি এখান থেকে নির্দোষ প্রমাণিত হয়ে বেরোতে চাই রে নিশীথ। তুই কি আমার কাজটা করেছিস? নিশীথ চোখ মুছে পকেট থেকে একটা চিরকুট বের করল। আমি সারা রাত থেকে সৌম্যরঞ্জনের পার্স থেকে পাওয়া সেই তৃতীয় কার্ডটার ডিটেলসটা খুঁজছি সমু। এই এইচডিএফসি কার্ডটি কোনো সুরজিৎ মল্লিকের নাম লেখা। আর সুরজিৎ মল্লিক আর কেউ নয়,
অমলেশ রক্ষিতের সেই পুরনো পার্টনার যে 3 বছর আগে একটা রহস্যময় দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গিয়েছিল। সমুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। নিখোঁজ নাকি সরিয়ে দেওয়া হয়েছিল? আচ্ছা আচ্ছা, এই সুরজিৎ আর সৌম্যরঞ্জনের মধ্যে কোনো সরাসরি যোগাযোগ ছিল না তো? সুরজিৎ মল্লিক সৌম্যরঞ্জনের কলেজের সিনিয়র। সুরজিৎ মল্লিক নিখোঁজ হয়ে যাওয়ার আগে তার সমস্ত ডিজিটাল ট্রাস্টের নমিনি হিসেবে সৌম্যরঞ্জনের নামও ছিল। তার মানে অমলেশ রক্ষিতের কালো টাকার চাবিকাঠি সুরজিতের হাত ঘুরে সৌম্যরঞ্জনের কাছে এসেছিল। আর ঠিক সেই কারণেই বিমল দাসের গ্যাংকে দিয়ে পার্সটা চুরি করানো হয়েছিল। মার্কিং দেওয়া হয়েছিল টার্গেট সেট করার জন্য। বিমল পার্সটা ফেরত দিতে চেয়েছিল বলেই অমলেশের লোক তাকে ভয় দেখায়। ইন্সপেক্টর বর্মন দরজার আড়াল থেকে পুরো কথোপকথন শুনছিলেন। তিনি ভেতরে ঢুকে এলেন। তারপরই নিশীথ হকচকিয়ে গেল। তুমি খুব ভালো ইনভেস্টিগেটর নিশীথ। আর সম্রাট, তুমি তো একজন ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট, কিন্তু আইনের চোখে এই মুহূর্তে তোমাদের হাতে কোনো হার্ড এভিডেন্স নেই। নিশীথের তথ্যগুলো ইনডাইরেক্ট এভিডেন্স মাত্র। আর অ্যাজ ইউ নো, আদালতে তো ইনডাইরেক্ট এভিডেন্সের কোনো স্থান নেই, তাই না? প্রমাণ ওই পার্সে আছে স্যার। সেই লাল ডট দেওয়া কার্ডগুলোর ভেতরে একটা চিপ আছে, যেখানে অমলেশের গত 10 বছরের শেল কোম্পানিগুলোর লিস্ট আছে। তুমি কি মনে করো সম্রাট, জেলে বসেই তুমি সবটা করতে পারবে? সম্রাট এবার একটু মুষড়ে পড়ল। প্রমাণ উদ্ধার করার জন্য ওকে একবার অন্তত সেই জায়গায় যেতেই হবে। বর্মন একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন তিনি নিজের চাকরি নিয়ে খেলছেন, কিন্তু সমুর চরিত্রের হিম শৈলীর মতো দৃঢ়তা তাকে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। দেখো সম্রাট, আমি একটা রিস্ক নিচ্ছি। আমি তোমাকে ঠিক 5 ঘন্টার জন্য কন্ডিশনাল প্যারোলে ছাড়ছি। অফিসিয়ালি এটার কোনো রেকর্ড থাকবে না। যদি 5 ঘন্টার মধ্যে তুমি প্রমাণ নিয়ে ফিরতে পারো, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কেসটা রিওপেন করব। আর যদি না ফেরো... সমু স্থির দৃষ্টিতে তাকালো। আর যদি না ফিরি? বর্মন নিশীথের দিকে ইশারা করলেন। তাহলে তোমার এই বন্ধু নিশীথকে ইন্টারোগেশন রুমে বসতে হবে। ও এখন আমার জিম্মি। তুমি যদি দায়িত্ব জ্ঞানহীন হও, তবে তোমার বন্ধুর ভবিষ্যৎ ধ্বংস হবে। জাস্ট 5 আওয়ার সম্রাট। 5 ঘন্টা হাতে আছে তোমার কাছে। তার থেকে 1 মিনিট বেশিও নয়, কমও নয়। নিশীথ সম্রাটের দিকে তাকালো। তার চোখে অগাধ বিশ্বাস। যা সমু, আমি এখানে স্যারের সাথে কথা বলছি। সম্রাট নিশীথের হাতটা একবার চেপে ধরল। তারপর বর্মনের দিকে তাকিয়ে বলল, হিসেবটা মিলছে না বলি তো স্যার আমাকে এখনো লড়তে হচ্ছে। যাই হোক, 5 ঘন্টা পর আপনার টেবিলে শুধু পার্স নয়, অমলেশ রক্ষিতের কবজিও থাকবে। লকআপের গেট খুলে গেল। ক্ষতবিক্ষত সম্রাট সামন্ত যখন লালবাজারের সদর দরজা দিয়ে বাইরে বেরোলো, তখন সূর্যের তেজ প্রখর। তার হাতে কোনো ফোন নেই, কোনো অস্ত্র নেই। আছে শুধু 5 ঘন্টার সময়সীমা আর একটা বন্ধুর জীবন বাজি রাখা বিশ্বাস। খুব দ্রুত হিসেব মেলাতে হবে। খুনি যখন ভাবছে আমি পুলিশের খাঁচায়, আমি তখন ঠিক তার পিঠের পেছনে। সম্রাট যখন ট্যাক্সিতে উঠছে, ও দেখল রাস্তার উল্টো দিকে পিনাকপানি সামন্তের গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ির কাঁচ নামিয়ে বৃদ্ধ উকিল তার ছেলের দিকে তাকিয়ে আছেন। তার চোখে কি জল নাকি অন্য সংকেত? শিয়ালদহ স্টেশনের দিকে চলুন, দ্রুত। শিয়ালদহ স্টেশনের ভিড় তখন মাথার ওপর আকাশ ভেঙে নামছে। ট্যাক্সি থেকে নেমেই সমু ঘড়ি দেখল। প্রথম 1 ঘন্টা শেষ। হাতে আছে আর মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টার ওপর নির্ভর করছে তার সম্মান, তার স্বাধীনতা এবং বন্ধু নিশীথের ভবিষ্যৎ। ট্যাক্সির কাঁচ দিয়ে সে দেখছিল তার বাবার গাড়িটা আর তাকে অনুসরণ করছে না। পিনাকপানি সামন্ত হয়তো নিজের ছেলের ওপর শেষ বাজিটা লড়তে চাইছেন, তবে
দূর থেকে। সম্রাট দ্রুত পায়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা পুরনো লকার রুমের দিকে এগিয়ে গেল। পুলিশের চোখ এড়িয়ে কাল রাতে মেস থেকে বেরোনোর পথে সে এখানে একটা দরকারি জিনিস রেখে গিয়েছিল। লকারের চাবিটা সে তার জ্যাকেটের লাইনিংয়ের ভিতরে একটা জায়গায় রেখেছিল। নিশিত ওই জ্যাকেট সঙ্গে নিয়েই এসেছিল পুলিশ স্টেশনে। সামান্য একটা ব্যাপারে পুলিশ এত কিছু চেক করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। লকার খুলতেই বেরিয়ে এলো সৌম্যরঞ্জন সেনের কালো পার্সটা। সম্রাট পার্সটা খুলল। তার তীক্ষ্ণ নজর এখন সেই লাল ডট দেওয়া এটিএম কার্ডের চিপটার উপর। ও জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস বের করল। কার্ডের চিপের পাশে খুব সূক্ষ্মভাবে একটা নাম খোদাই করা আছে, S. রয়। সম্রাটের মস্তিষ্কে ফাইলগুলো দ্রুত খুলতে লাগল। নিশিত বলেছিল সুরজিৎ মল্লিকের কথা, যে অমলেশের পার্টনার ছিল। কিন্তু এই এস রায় কে? সৌম্যরঞ্জন সেনের ব্যবসায়িক অংশীদারদের তালিকায় তো কোনো রায় ছিল না। হঠাৎ সৌম্যর মনে পড়ল সৌম্যরঞ্জনের সেই আতঙ্কিত মুখটা। তিনি পুলিশ ডায়েরি করতে চাননি কেন? কারণ তিনি জানতেন শত্রু বাড়ির ভিতরেই আছে। কিছু খবর সেও জোগাড় করেছে। সৌম্যরঞ্জনের কোম্পানির নাম ছিল সেন অ্যান্ড কনস্ট্রাকশন, বর্তমানে শুধু সেন কনস্ট্রাকশন নামে পরিচিত। 3 বছর আগে সুরজিৎ মল্লিকের নিরুদ্দেশ হওয়ার পর সৌভিক রায় নামে একজন সাইলেন্ট পার্টনার তার শেয়ার কিনে নিয়েছিল। সৌভিক রায় বিমল দাসের সেই রহস্যময় বড়লোক ক্লায়েন্ট। সম্রাট স্টেশন থেকে একটা পাবলিক ফোন বুথে গেল। সে সরাসরি ইন্সপেক্টর বর্মনের পার্সোনাল নাম্বারে ডায়াল করল। বর্মন স্যার, আমি সম্রাট বলছি। হাতে সময় কম, মন দিয়ে শুনুন। সৌম্যরঞ্জন সেনের খুনি কোনো ভাড়াটে গুন্ডা নয়। খুনির নাম মোস্ট প্রবাবলি সৌভিক রায়। ও এখন অমলের সুরক্ষিতের সাথে লেক টাউনের একটা গেস্ট হাউসে মিটিং করছে। ওদের কাছে সুরজিৎ মল্লিকের সেই অরিজিনাল ট্রাস্টের ফাইলগুলো আছে, যা ওরা সৌম্যরঞ্জনের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কি প্রমাণ আছে তোমার কাছে সম্রাট? হ্যাঁ, হোয়াট এভিডেন্স ডু ইউ হ্যাভ? প্রমাণ ওই পার্সটার ভেতরেই ছিল স্যার, শুধু খুঁজে নিতে হয়েছে। বিমল দাসকে দিয়ে পার্স সরানোর পরিকল্পনাটা ছিল একটা ডাইভারশন। ওরা ভেবেছিল সৌম্যরঞ্জন পার্স হারানো নিয়ে ব্যস্ত থাকবে, আর সেই ফাঁকে ওরা ওর ডিজিটাল পাসওয়ার্ডগুলো হাতিয়ে নেবে। কিন্তু সৌম্যরঞ্জন যখন কার্ডগুলো নিয়ে ব্ল্যাকমেল শুরু করলেন, তখন সৌভিক তাকে খুন করতে বাধ্য হয়। আর আমি সেই মুহূর্তে ওখানে পৌঁছে গিয়ে ওদের সাজানো নাটকে বলির পাঁঠা হয়ে যাই। বুঝতে পারলেন? লেক টাউন গেস্ট হাউস। বাইরে তখন পুলিশের নিঃশব্দ ঘেরাও। সৌভিক রায় আর অমলেশ রক্ষিত তখন নিশ্চিত যে সম্রাট সামন্ত হাজতে পড়ছে। সৌম্যরঞ্জনের চ্যাপ্টারও ক্লোজড। টেবিলের ওপরে রাখা মদের গ্লাস আর সুরজিৎ মল্লিকের সেই গোপন ট্রাস্টের ফাইল। হঠাৎ লাথি মেরে দরজা খুলে ভেতরে ঢুকলো এক যুবক। তার পরনে তালি মারা জ্যাকেট আর কপালে ব্যান্ডেজ। সৌভিক রায় আকাশ থেকে পড়লেন। এ কি চোর? সম্রাট এগিয়ে গেল। তার চোখে এখন সেই সিগনেচার ঔজ্জ্বল্য। ইন্সপেক্টর বর্মন আর তার পেছনে রিভলভার উঁচিয়ে এক দল পুলিশও তখন ঘরে এসে ঢুকেছে। চোর নয় সৌভিক বাবু, আমি সম্রাট। আপনারা ভেবেছিলেন বিমল দাসকে ভয় দেখালেই সব ধামাচাপা পড়ে যাবে, কি তাই তো? বিমলকে আপনারা টাকা দিয়েছিলেন পার্সটা সরানোর জন্য, কিন্তু বিমল যখন জানতে পারলো আপনি সৌম্যরঞ্জনকে খুন করেছেন, তখনও ভয় পেয়ে আমাকে সব বলে দেয়। পাগলের প্রলাপ। তোর সাহস হয় কি করে আমার বাড়িতে ঢোকার? সম্রাট সৌভিক রায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হিসেবটা মিলছিল না, তাই মেলাতে এলাম। সম্রাট তার হাত বাড়িয়ে সৌভিক রায়ের পকেট থেকে একটা ডায়েরি বের করে নিল।
এই যে এই ডায়েরিতেই আছে সেই ডিজিটাল কোডগুলো যা আপনারা সৌম্যরঞ্জনের থেকে ছিনিয়ে নিয়েছিলেন। খুনের রাতে আপনি যখন জানালা দিয়ে পালাচ্ছিলেন তখন একজন আপনাকে দূর থেকে দেখেছিল সৌভিকবাবু। তাছাড়া আপনার জুতোর কাদার ছাপ আর সৌম্যরঞ্জনের ঘরে পাওয়া ছাপ দুটো মেলালেই গল্প শেষ। সৌভিক রায় ভেঙে পড়লেন। তিনি জানতেন না যে একজন ভবঘুরে যুবক এত নিখুঁতভাবে তার 3 বছরের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো উড়িয়ে দেবে। পুলিশ তাদের দুজনকে হাতকড়া পুড়িয়ে নিয়ে গেল। বিকেল 5টা, লালবাজারের সদর গেট। নিশীথ ছাড়া পেয়েছে। সে সম্রাটকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সমু, সমু, আমরা পেরেছি সমু। তুই নিজেকে প্রমাণ করে দিলি সমু, তুই নিজেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে লালবাজারের চত্বরে। বাতাসের আর্দ্রতা আর ধুলোর গন্ধে এক অদ্ভুত মুক্তির স্বাদ। সম্রাট সামন্ত ওরফে সমু এখন আর ফেরারি আসামি নয়, বরং এক অপরাজেয় সত্যের নাম। ইন্সপেক্টর বর্মন নিজের কেবিনে বসে সমুর জীবন বৃত্তান্তটা আর একবার খুঁটিয়ে দেখছিলেন। মাস কমিউনিকেশন আর ক্রিমিনাল সাইকোলজিতে গোল্ড মেডেল। এই প্রতিভা রাস্তার ধুলোয় মিশে যাচ্ছে, এটা ভাবতেই তার খারাপ লাগছিল। তিনি সমুকে নিজের কেবিনে ডেকে পাঠালেন। সমু যখন ঢুকলো তার চোখে মুখে ক্লান্তির বদলে এক অদ্ভুত প্রশান্তি। পকেটে এখনো সেই সাদা রুমালটা গোঁজা। বসো সম্রাট, বসো বসো। তোমার ব্যাপারে আমি সব ডিটেলস জোগাড় করেছি। সাইকোলজি আর ক্রিমিনাল ইনভেস্টিগেশনে তোমার যা দখল, তাতে তুমি চাইলে যে কোনো নামী কর্পোরেট সংস্থায় লাখ লাখ টাকার চাকরি করতে পারতে। কিন্তু কেন করছো না তুমি? খাঁচার মাপ যত বড়ই হোক স্যার, ওটা শেষমেশ একটা খাঁচাই। কর্পোরেট অফিস বা এসি কেবিন, ওখানে বসে সত্যের নাড়ি পাওয়া যায় না। সত্যি ছড়িয়ে থাকে ফুটপাতে, বস্তিতে আর রাস্তার ধুলোয়। বর্মন একটু ঝুঁকে বসলেন। তোমার কলেজ থেকে তোমার সব সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি আনিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিতে পারি। তোমার পরিচয়টা তো তোমার সঙ্গে থাকা উচিত নাকি? না স্যার, ডিগ্রির কাগজ দিয়ে মানুষ চেনা যায় না। আমার ডিগ্রিগুলো আমি 8 মাস আগেই বাবার টেবিলে রেখে এসেছি। আমার কোনো উপাধি বা কাগজের প্রয়োজন নেই স্যার। বর্মন অবাক হয়ে তাকিয়ে রইলেন। এই নির্মোহ ভাবটা মানুষের মধ্যে খুব কম দেখা যায়। তিনি শুধু বললেন, বেশ, তাহলে যোগাযোগ রেখো। মাঝে মধ্যে তোমার এই মগজটা তো দেশেরও দরকার পড়বে নাকি? আর হ্যাঁ, রাগ মনে পুষে রেখো না। এই প্রস্তাবে তুমি অন্তত না করো না ভাই। সম্রাট আর নিশীথ পরস্পরের দিকে তাকিয়ে হাসল। সম্রাট ব্যাগটা পিঠে তুলে নিয়ে বলল, আমি কখন কোথায় থাকি সে কি আর কেউ জানে বর্মন স্যার? আজ শিয়ালদহ তো কাল ব্যান্ডেল। আমার ঠিকানায় শুধু কুয়াশা আর রোদ থাকে স্যার। বেশ বেশ, সে ভার আমার। তোমাকে খুঁজে বের করার ক্ষমতা কলকাতা পুলিশের আছে। সপ্তাহ খানেক পরের এক শুক্রবার। শহরের ব্যস্ততা ছাপিয়ে নিশীথের সেই পুরনো মেস বাড়িটা শান্ত হয়ে আছে। প্রতি শুক্রবার সমু একবার নিশীথের কাছে আসে, এটা তাদের অলিখিত নিয়ম। নিশীথ জানত সম্রাট আসবেই, তাই সে কিছু বাড়তি খাবার দাবারও জোগাড় করে রেখেছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। 3 বার ধীর, 2 বার দ্রুত। নিশীথ হাসি মুখে দরজা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে ইন্সপেক্টর বর্মন। তার পরনে সিভিল ড্রেস আর মুখে স্মিত হাসি। স্যার, আপনি এখানে? বর্মন ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে বসলেন। আমি জানি তোমাদের নিয়ম। শুক্রবার সম্রাট এখানে আসবেই। আমি আগেই বলেছি, সম্রাটকে খুঁজে বের করার ক্ষমতা আমার আছে।
ঠিক তখনই জানলার বাইরে একটা ছায়া পড়ল। বৃষ্টির পাইপ বেয়ে অনায়াস দক্ষতায় ঘরে ঢুকল সম্রাট। বর্মনকে দেখে সে এতটুকু অবাক হলো না, বরং দরজার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আসতে পারি ইন্সপেক্টর সাহেব? আরে তুমি তো ঘরে ঢুকেই পড়েছো সম্রাট। জানো তো, তোমার এই ইগো আর ট্যালেন্ট, এই দুটোকেই আমি খুব সম্মান করি। তাই আজ আর কোনো জেরা নয়, একটা উপহার দিতে এসেছি। বর্মন পকেট থেকে একটা ছোট্ট কার্ড কেস বের করে সম্রাটের দিকে বাড়িয়ে দিলেন। সম্রাট কৌতূহলী হয়ে কার্ডটা নিল। সেখানে ঝকঝকে অক্ষরে লেখা, সম্রাট, প্রাইভেট ক্রাইম ইনভেস্টিগেটর। নিচে কোনো ফোন নাম্বার নেই, কোনো ঠিকানা নেই। সমু কার্ডটা উল্টে পাল্টে দেখল। তার ভুরু কুঁচকে গেল। সাথে একটা লাইসেন্সও আছে। এসবের কি দরকার ছিল স্যার? আমি তো কোনো অফিস খুলতে চাই না। চার দেওয়ালে বন্দি হয়ে কাজ করা আমার ধাতে নেই স্যার। নিশীথ এগিয়ে এসে সম্রাটের হাত থেকে কার্ডটা নিল। আরে অফিস তোকে খুলতে হবে না রে পাগল, আরে আমি তো আছি। আমি তোর সব কেস নেবো, ক্লায়েন্ট হ্যান্ডেল করবো, তুই শুধু তোর মতো তদন্ত করবি, আর আমি হব তোর ম্যানেজার। কি স্যার, চলবে না? একদম ঠিক, ঠিক বলেছ। আর সম্রাট, এই নাও তোমার দ্বিতীয় উপহার। বর্মন একটা ছোট প্যাকেট বের করলেন। ভেতরে একটা সাধারণ মানের স্মার্টফোন। সম্রাট পিছু হটল। বিনা কারণে আমি কারোর থেকে কিছু নিই না স্যার, আমাকে প্লিজ মাফ করবেন। এটা উপহার নয় সম্রাট, এটা একটা চুক্তি। ইটস জাস্ট লাইক আ ডিল। তোমাকে পুলিশের যখন দরকার পড়বে, তখন আমি তোমাকে এই ফোনেই মেসেজ করব। বিনিময়ে তুমি আমাদের সাহায্য করবে। ঠিক একইভাবে তোমার তদন্তের যে কোনো সমস্যায় আমি তোমাকে পুলিশ ব্যাকআপ সাপোর্ট দেব। ফোনটার দাম অবশ্য তুমিই শোধ করবে, তবে তা অর্থ দিয়ে নয়, তোমার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে। বিনামূল্যে আমি কোনো কিছুই তোমাকে দিচ্ছি না, প্রয়োজনে এটা ধার হিসেবে রেখে দাও। সমু কিছুক্ষণ চুপ করে ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে ফোনটা হাতে নিল। বেশ, চুক্তি যখন বলছেন তখন আপত্তি নেই। তবে মনে রাখবেন স্যার, আমি ইনভেস্টিগেশন করব আমার স্টাইলে। প্রথাগত ওই আইনি মার প্যাচে কিন্তু আমি নেই। নিশীথ খুশিতে বর্মন স্যারের হাত চেপে ধরল। সমু জানলার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ালো, তার এক হাতে সেই নতুন কার্ড আর অন্য হাতে ফোন। সে দেখল আকাশের রংটা আজ অনেক বেশি পরিষ্কার। তোর প্রথম কেস তো সাকসেসফুল সম্রাট, তাই এবার নেক্সট কি? সম্রাট ফোনের স্ক্রিনে আলতো করে আঙুল ছুঁয়ে বলল, শহরে হাজারো হিসেব অমিল আছে রে নিশীথ, আমি শুধু সেগুলো মেলাতে চাই। কারণ মনে রাখিস, কোনো অপরাধী নিখুঁত নয়, শুধু দেখার চোখটা নিখুঁত হতে হয়। আজ শুনলেন স্ত্রীর কলমে হিসেবটা মেলাতে এলাম। গল্পের বিভিন্ন চরিত্রে আলাপন, সৌরভ, সাত্তকী, প্রিয়ম, অতনু, সুস্মিতা, স্বাগতা, শিব, প্রদীপ এবং গল্পের সূত্রধার ও কথকের ভূমিকায় আমি কৌশিক। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের সাথে মেসেজের পাশে থাকা হাইপ অপশনটিও ক্লিক করতে ভুলবেন না। আরও একটি কথা, এককালীন বা মাসে মাসে কিছু অর্থ সাহায্য করে গপ্প জুজুর সাথে জুড়ে থাকতে পারেন। আমরা নিয়ে আসি নতুন নতুন গল্প প্রতি শুক্রবার ঠিক রাত 10টায়। শুভরাত্রি, ভালো থাকবেন, ভালো রাখবেন।